আপনারা সকলেই জানেন যে এই বছরের 28 সেপ্টেম্বর পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2025 প্রকাশিত হয়েছে। তো যেটাকে আমরা ডাকছি পিপিআর 2025 নামে। তো এই পিপিআর 2025 প্রকাশের পরে একটা প্রশ্ন খুব প্রাসঙ্গিক। সেটা হচ্ছে যে আমরা যারা প্রকিউরমেন্টের সাথে সংশ্লিষ্ট তারা প্রকিউরমেন্টের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কখন পিপিআর 2025 প্রয়োগ করব আর কখন পিপিআর 2008 প্রয়োগ করব। তো আজকে আমরা এই ভিডিওতে এই প্রশ্নটাই যে পিপিআর 2025 অথবা পিপিআর 2008 এর কখন কোনটি প্রযোজ্য হবে এই প্রশ্নটার একটা বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অবাক করার ব্যাপার হচ্ছে এই সিমিংলি সিম্পল একটা প্রশ্নের কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোনো অ্যান্সার নেই। এর অ্যান্সার পড়তে গেলে আমাদের যেতে হবে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2025 অর্থাৎ নতুন বিধিমালার বিধি 154-তে। এবং সেই সাথে বলে রাখি যে 154 শুধু নিজে যথেষ্ট না, এর সাথে আমরা আলাপ করব আমাদের প্রথম যেদিন প্রকাশিত হলো নতুন বিধিমালা সেই দিন বিপিপি ওয়েবসাইট বা ইজিপি ওয়েবসাইটে একটা পপ আপ দেখাচ্ছিল। সেই পপ আপ থেকে আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করব। সেই সাথে পরবর্তীতে দেখব যে বিধি 154 এর একটা স্পষ্টীকরণ বিপিপিএ রিসেন্টলি পাবলিশ করেছে। তো আমরা সেই পরিপত্র আলোকেও এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব। তো চলুন যাই দেখি যে যেদিন আমার পিপিআর প্রকাশিত হলো নতুন, সেদিন বা তারপরে প্রায় অনেক দিনই, এক মাসের মতো, যারাই বিপিপিএর ওয়েবসাইটে গিয়েছে তারা এই পপ আপটা দেখেছে, বা ইজিপি যারা ব্যবহার করে তারা ইজিপিতেও এই পপ আপটা দেখেছে। তো আমরা এই প্রথম এই পপ আপের যে লেখাটা সেটা একটু পড়ি। এই পপ আপটা বলছে যে পিপিআর 2025 জারি হওয়ার পূর্বদিন পর্যন্ত যে সকল ক্রয়কার্যের দরপত্র বিজ্ঞপ্তি বা আগ্রহ ব্যক্তকরণের অনুরোধপত্র জারি হয়েছে সেক্ষেত্রে পিপিআর 2025-এর বিধি 154 প্রযোজ্য হবে। মানে প্রথম লাইনটা এটা একটু বোঝার বিষয় যে এখানে কিন্তু বলে নাই যে যে পিপিআর 2025 জারি হওয়ার দিনটা আসলে জানা দরকার আমার। সেটা হচ্ছে 28 সেপ্টেম্বর 2025-এ পিপিআর 2025 জারি হয়েছে। তো জারি হওয়ার পূর্বদিন বলতে কী বোঝাচ্ছে? 27 সেপ্টেম্বর পর্যন্ত, মানে 27 সেপ্টেম্বর পর্যন্ত যে সকল দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেগুলোর ক্ষেত্রে পিপিআর 2025-এর বিধি 154 প্রযোজ্য হবে। তার মানে এই বিধি 154টা আমরা একটু পরে দেখব। আচ্ছা, পরের লাইনটা পড়ি। পিপিআর 2025 জারি হওয়ার তারিখে অর্থাৎ 28 সেপ্টেম্বর 2025-এ দরপত্র বিজ্ঞপ্তি বা দরপত্র দলিল জারি হওয়ার পূর্বাবস্থায় কোনো ক্রয়কারী ক্রয়ের যে ধাপেই থাকুন না কেন তাদের পিপিআর 2025 অনুসরণে ক্রয়কার্যের সকল ধাপ প্রতিপালন করতে হবে। তো দ্বিতীয় লাইনটা কিন্তু খুব ক্লিয়ার, যে বলছে 28 সেপ্টেম্বরের সময় যদি কোনো দরপত্র প্রকাশিত না হয়ে থাকে, ওই তারিখে বা তার পরবর্তী সময় যদি প্রকাশ হয়, মানে প্রকাশ করতে হয়, তাহলে তাদেরকে পিপিআর 2025 অনুসরণে ক্রয়কার্যের সকল ধাপ প্রতিপালন করতে হবে। এই ব্যাপারটা কিন্তু আমরা জাস্ট দুইটা ভাগে আমরা কিন্তু সামারাইজ করতে পারি। যে পপ আপের যে মেসেজটা সেটা সহজে বলতে গেলে প্রথমটা হচ্ছে 27 সেপ্টেম্বর 2025 পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তির ক্ষেত্রে পিপিআর 2025-এর বিধি 154 প্রযোজ্য হবে, আর 28 সেপ্টেম্বর 2025-তে প্রকাশিত বিজ্ঞপ্তির ক্ষেত্রে পিপিআর 2025 প্রযোজ্য হবে। তো নিচের মেসেজটা কিন্তু খুবই ক্লিয়ার। এটা নিয়ে কারোই কনফিউশন নাই। আমাদেরও মানে লজিকেও আসলে এটাই আসে যে 28 সেপ্টেম্বরের পরে যেই দরপত্রগুলো প্রকাশ হবে তার সকল ধাপে পিপিআর 2025 বা নতুন বিধিমালা প্রযোজ্য হবে। তো ব্যাপার হচ্ছে আগেরটায় যে 27 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত যে সকল দরপত্র প্রকাশিত হয়েছে সেটার ক্ষেত্রে বলেছে বিধি 154 প্রযোজ্য হবে, কিন্তু এটা কিন্তু বলে নাই যে পিপিআর 2008, বলেছে বিধি 154 প্রযোজ্য হবে। তো আমরা একটু দেখে আসি যে 154 নম্বর বিধিতে কি আছে। আমরা এই কেসটার ক্ষেত্রে দেখছি যে 154 নম্বর বিধি, এটা শিরোনাম হচ্ছে রহিতকরণ ও হেফাজত। এটা প্রথমেই বলছে যে এই বিধিমালা কার্যকর হইবার অব্যবহিত পর পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2008 রহিত হইবে। তার মানে পিপিআর 2025 যেদিন প্রকাশ হয়েছে তারপরে পিপিআর 2008 রহিত হয়েছে। তবে এর একটা এক্সেপশন আছে। দেখেন কি বলছে 2 নম্বরে, উপবিধি 1-এর অধীন রহিতকরণ সত্ত্বেও রহিত বিধিমালার অধীন অর্থাৎ পিপিআর 2008-এর অধীন কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা চলমান কোনো কার্য এই বিধিমালার অধীন কৃত, গৃহীত বা চলমান বলিয়া গণ্য হবে। তো সহজ ভাষায় বললে এটার অর্থ দাঁড়াচ্ছে পিপিআর 2008-এর অধীন গৃহীত ব্যবস্থা, কৃত বা চলমান কার্য
এটা পিপিআর 2025-এর অধীন বলে গণ্য হবে, অর্থাৎ ট্রান্সফার করে দিচ্ছে কিন্তু, যে পিপিআর 2008-এর অধীন যে ব্যবস্থা নেওয়া হয়েছে বা কোনো কার্যকর মানে চলমান আছে সেগুলি সবই এখন পিপিআর 2025-এর অধীন বলে গণ্য হবে। আচ্ছা, এর পরেরটা একটু পড়ি। জারিকৃত কোনো প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, আইন ও বিধিমালার ব্যাখ্যা, নির্দেশ এই বিধিমালার সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে এই বিধিমালার অধীন জারিকৃত বা প্রদত্ত বলিয়া গণ্য হইবে। তো আমরা জানি যে বিভিন্ন সময়ে সময়ে বিপিপিএ বা আগের যে নাম ছিল সিপিটিইউ, তারা বিভিন্ন প্রজ্ঞাপন জারি করে, কোনো আদেশ দেয়, অনেক আইন বিধিমালার ব্যাখ্যা তারা দেয়। তো সেই ব্যাখ্যাগুলো যতক্ষণ পর্যন্ত সেটা পিপিআর 2025-এর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত সেটা পিপিআর 2025-এর অধীন জারিকৃত বলে গণ্য হবে। আচ্ছা, তার মানে দুইটা পয়েন্ট পেলাম। প্রথমটা হচ্ছে আবার একটু রিপিট করি, যে পিপিআর 2008-এর অধীন গৃহীত ব্যবস্থা বা কৃত বা চলমান কার্য সেটা ট্রান্সফার হয়ে এখন পিপিআর 2025-এর অধীন বলে গণ্য হবে। আর জারিকৃত কোনো প্রজ্ঞাপন, আদেশ, বিজ্ঞপ্তি, ব্যবস্থা বা নির্দেশ এটা পিপিআর 2025-এর সাথে সামঞ্জস্যপূর্ণ হলে সেটা পিপিআর 2025-এর অধীন জারিকৃত বলে গণ্য হবে। সামঞ্জস্যপূর্ণ না হলে সেটা আর পিপিআর 2025-এর সাথে সেটা সম্পর্ক নাই। আচ্ছা, এই দুইটা পয়েন্ট থেকে আমরা কি বুঝতে পারি যে আসলে পিপিআর 2025-কে প্রমোট করা হচ্ছে অনেক ভালোভাবে, যে 2008-এর অধীন গৃহীত ব্যবস্থাও পিপিআর 2025-এর অধীন বলে গণ্য হচ্ছে, অর্থাৎ সামনের দিনগুলোতে পিপিআর 2025টাই অ্যাপ্লাই করতে হবে, এরকমই আমরা অর্থটা বুঝতে পারছি। তো আমরা একদম শেষেরটা একটু পড়ব। গ নম্বরে বলছে, দায়েরকৃত কোনো অভিযোগ, আপিল বা মামলা অথবা সূচিত কোনো কার্যধারা অনিষ্পন্ন থাকলে উহা রহিত বিধিমালার অধীন এমনভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন এই বিধিমালা জারি করা হয় নাই। এই গ নম্বরটা স্পেসিফিক্যালি আসলে মামলা মোকদ্দমার ক্ষেত্রে, অভিযোগ, আপিল, মামলা। তো এইরকম ক্ষেত্রে বলেছে যে সেই সব ক্ষেত্রে আসলে পিপিআর 2008-এর অধীনই নিষ্পন্ন করতে হবে, এটা এমনভাবে নিষ্পন্ন করতে হবে যেন এই নতুন বিধিমালা জারি করা হয়নি। তাহলে 3টা পয়েন্ট পেলাম। তো 3টা পয়েন্ট থেকে আমরা একটা জিনিস কিন্তু ইন্ডিকেট করছে এটা, যে পিপিআর 2025-এর দিকে কিন্তু বায়াসড এই রহিতকরণ হেফাজতটা, মানে পিপিআর 2008 রহিত হয়ে গিয়েছে এবং এখন যে সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি 2008-এর আওতায় সেটা পিপিআর 2025-এর অধীন বলে গণ্য করতে হবে। তো এই 154 যে 3টা এই ক খ গ যে উপবিধি 2-এর ক খ গ যে অংশ, এই 3টা অংশ থেকেও আমরা আইডিয়া করতে পারছি যে কি হবে। কিন্তু পরবর্তীতে আসলে বিভিন্ন ধরনের যারা সংশ্লিষ্ট প্রক্রিয়ামেন্টের সাথে তাদের বিভিন্ন উত্থাপিত প্রশ্নের প্রেক্ষিতে বিপিপিএ একটা স্পষ্টীকরণ জারি করেছে। তো এই স্পষ্টীকরণটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা একটু দেখব স্পষ্টীকরণটা, আমরা ওয়েবসাইটে গেলেই পাবো, বিপিপিএর যে ওয়েবসাইট। তো আজকে আমরা ওই স্পষ্টীকরণের পুরো ব্যাপারটা একটু পড়ব। তো পরিপত্রে এখানে আসলে শুরুতে যেটা বলেছে যে পিপিআর 2025 প্রকাশিত হয়েছে 28 সেপ্টেম্বরে, এবং তারপরে 2 নম্বরটা আসলে আমাদের জন্য প্রাসঙ্গিক। 2 নম্বরে কী বলছে দেখেন, পিপিআর 2025 জারি হওয়ার পর হতে উক্ত বিধিমালার বিধি 154 প্রয়োগের ক্ষেত্রে ক্রয়কারী, দরপত্রদাতাগণ এবং ক্রয় সংশ্লিষ্ট অপরাপর অংশীজন কর্তৃক উত্থাপিত বিভিন্নরূপ প্রশ্নের পরিপ্রেক্ষিতে বিপিপিএ কর্তৃক নিম্নরূপ স্পষ্টীকরণ করা হলো। এই স্পষ্টীকরণটাই কিন্তু আমাদের ফাইনাল আন্ডারস্ট্যান্ডিং হবে। তো আমরা একটা একটা করে একটু পড়ি। প্রথমেই কটা পড়ব। ক যেটা বলছে দেখি কি বলছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2025 জারির তারিখ, অর্থাৎ এতক্ষণ আমাদের এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা যে জারির তারিখটা হচ্ছে 28 সেপ্টেম্বর 2025 বা এর পরবর্তীকালে, অর্থাৎ 28 সেপ্টেম্বর 2025 বা এরপরে দরপত্র বা কোটেশন বিজ্ঞপ্তি বা আগ্রহ ব্যক্তকরণের অনুরোধপত্র বা প্রস্তাব দাখিলের অনুরোধপত্র জারির মাধ্যমে যে সকল ক্রয় প্রক্রিয়াকরণ করা হয়েছে সে সকল ক্রয়ের সকল ধাপের ক্ষেত্রে পিপিআর 2025 কার্যকর হবে। 28 সেপ্টেম্বর 2025 বা তৎপরবর্তী তারিখসমূহে পূর্বতন পিপিআর 2008-এর অধীন দরপত্র, বিজ্ঞপ্তি বা আগ্রহ ব্যক্তকরণের অনুরোধপত্র জারির মাধ্যমে নতুন কোনো ক্রয় প্রক্রিয়াকরণ করার সুযোগ নেই। এই ক্রয়ের যে বিষয়টা এটা কিন্তু ক্লিয়ার, এটা শুরুর থেকে ক্লিয়ার ছিল। আমরা যে পপ আপটা দেখেছিলাম সেখানেও এটা ছিল। তো সেখান থেকে এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার। তারপর আমরা একটু কটাকে সামারাইজ করি। এটাকে যদি খুব সহজ ভাষায় বলি তাহলে
এইটার মেসেজটা দেয় এরকম যে 28 সেপ্টেম্বর 2025 পরে প্রকাশিত দরপত্র, কোটেশন, প্রস্তাব, ইউআইয়ের ক্ষেত্রে সকল ধাপে পিপিআর 2025 প্রযোজ্য হবে। ঠিক আছে, আমরা এবার পরের পয়েন্টটা পড়ব। খতে কি বলছে? পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2025 জারির পূর্বদিন পর্যন্ত, অর্থাৎ 27 সেপ্টেম্বর পর্যন্ত দরপত্র, কোটেশন বিজ্ঞপ্তি বা আবেদন বা প্রস্তাব দাখিলের অনুরোধপত্র জারির মাধ্যমে কোনো ক্রয়ের প্রক্রিয়াকরণ করা হয়ে থাকলে উক্ত দরপত্র, কোটেশন, আবেদন বা প্রস্তাব পিপিআর 2008 আলোকে মূল্যায়নের মাধ্যমে চুক্তি সম্পাদনের নোটিশ জারি করা যাবে। উক্ত সময়কালে কোনো আগ্রহ ব্যক্তকরণের অনুরোধপত্র জারি করা হলে তার বিপরীতে পিপিআর 2008 অনুসরণে সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন ও অনুমোদনপূর্বক পিপিআর 2008 অধীন ক্রয়ের পরবর্তী ধাপসমূহ নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ এখানে বলছে যে যদি এমন হয় যে 27 সেপ্টেম্বর বা তার আগে কোনো দরপত্রের নোটিশ আমি প্রকাশ করেছি, তাহলে তার মূল্যায়ন কিসের আওতায় হবে? 2008 আলোকে হবে, এটা বলে দিয়েছে। আবার আরেকটা সার্ভিসের ক্ষেত্রে হয় না যে প্রথমে ইউআই কল করতে হয়, আগ্রহ ব্যক্তকরণের অনুরোধপত্র বা আরইউআই। তো আরইউআই যদি জারি করে থাকি 27 সেপ্টেম্বর বা তার আগে, সেই আরইউআই অনুযায়ী শর্ট লিস্টিংটা হবে হচ্ছে 2008 অনুযায়ী সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন। ওই সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করে অনুমোদন নিয়ে পরবর্তী ধাপগুলোতে পিপিআর 2025 চলে যেতে হবে। তার মানে আমরা যেটা বলতে পারি, এটা খুব সহজ ভাষায় বলতে পারি এভাবে, যে 27 সেপ্টেম্বর 2025 পর্যন্ত প্রকাশিত দরপত্র, কোটেশন, প্রস্তাব, ইউআইয়ের ক্ষেত্রে মূল্যায়ন হবে পিপিআর 2008 অনুযায়ী। এর পরবর্তী ধাপসমূহের ক্ষেত্রে পিপিআর 2025 প্রযোজ্য হবে। ঠিক আছে, আমরা এই পরের পয়েন্টটা একটু পড়ি। গ নম্বরে বলছে 28 সেপ্টেম্বর 2025 তারিখে বা তার পরবর্তীকালে যে সকল ক্রয় পিপিআর 2008 অধীন মূল্যায়ন প্রক্রিয়ান্তে চুক্তি পরিচালনা বা ব্যবস্থাপনা পর্যায়ে অগ্রাহ্য হয়েছে বা হবে, সে সকল ক্রয়ে পিপিআর 2008 অনুযায়ী প্রণীত দরপত্র দলিল, অর্থাৎ চুক্তি দলিলের সাধারণ শর্তাবলী বা বিশেষ শর্তাবলী, এটাকে সাধারণ শর্তাবলীকে বলছে জিসিসি বা জেনারেল কন্ডিশনস অফ কন্ট্রাক্ট, বিশেষ শর্তাবলী হচ্ছে পিসিসি বা পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট, তে বর্ণিত সুস্পষ্ট শর্তসমূহ বা এক্সপ্রেস টার্ম, এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে, যে কার্য সমাপ্তির তারিখ সম্প্রসারণ, যেটা টাইম এক্সটেনশন, বিলম্বজনিত জরিমানা, লিকুইডেটেড ড্যামেজ, কার্য সম্পাদন জামানত, অনুমতি রক্ষণযোগ্য অর্থ, ভেরিয়েশনের বিভিন্ন মূল্যধাপ অনুসরণ ইত্যাদি, যেগুলি আমার চুক্তি দলিলের জিসিসি বা পিসিসিতে স্পষ্টভাবে লেখা থাকে, সেগুলিকে বলছে এক্সপ্রেস টার্মস। তো সেরকম এক্সপ্রেস টার্ম যদি পিপিআর 2025 সাথে সাংঘর্ষিক হয়, তবে চুক্তি দলিলের জিসিসি বা পিসিসিতে বর্ণিত সুস্পষ্ট শর্তসমূহ প্রযোজ্য হবে। এটা আসলে কমন সেন্স, যে আমরা যখন কোনো চুক্তি স্বাক্ষর করি, তখন যে স্বাক্ষরিত চুক্তি, এটা হচ্ছে আমার মূল দলিল। তো স্বাক্ষরিত চুক্তিতে যখন স্পষ্টভাবে কোনো কিছু লেখা থাকে, সেটা আসলে আমার প্রথমেই প্রিভেল করবে। মানে এই কথাটাই এখানে বলছে যে পিপিআর 2025 সাথে সাংঘর্ষিক কোনো শর্ত যদি থাকে কোনো চুক্তি দলিলে, যেটা কিনা যেই চুক্তি দলিলটা পিপিআর 2008 অধীন মূল্যায়ন শেষে আমার 2008 যে মানে দরপত্র দলিল আদর্শ, সেটা ব্যবহার করে করা হয়েছে, সেক্ষেত্রে ওই সাংঘর্ষিক সুস্পষ্ট শর্তই কিন্তু প্রাধান্য পাবে। আচ্ছা, তবে বলেছে যে চুক্তি দলিলে সরাসরি উল্লিখিত নয় এরূপ ধর্তব্য শর্তসমূহের ক্ষেত্রে পিপিআর 2025 প্রযোজ্য হবে। তার মানে ইমপ্লাইড টার্মসের ক্ষেত্রে কিন্তু পিপিআর 2025 প্রয়োগ করতে কোনো বাধা নেই, যদিও এটা পুরনো কন্ট্রাক্ট, যেটার স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট পিপিআর 2008 আলোকে নেওয়া, সেখান থেকে চুক্তি দলিলটা বানানো হয়েছে। তো এটাকে যদি সাধারণ ভাষায় বলি, সেটা হচ্ছে পিপিআর 2008 অনুযায়ী প্রণীত চুক্তি দলিলে পিপিআর 2025 সাথে সাংঘর্ষিক সুস্পষ্ট শর্ত থাকলে তা প্রযোজ্য হবে, অন্যথায় পিপিআর 2025 প্রযোজ্য হবে। আচ্ছা, আমরা একটু এর পরেরটায় যাই। এই পরেরটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, এবং এটা ছোট্ট পয়েন্ট, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। কী বলছে দেখেন, পিপিআর 2008 অধীন গৃহীত কোনো ক্রয় চুক্তির ক্ষেত্রে ইতিমধ্যে পিপিআর 2025 বর্ণিত বিভিন্ন মূল্যসীমা বা সময়সীমা অতিক্রান্ত হয়ে থাকলে, ব্র্যাকেটে বলছে সীমা হ্রাসের ক্ষেত্রসমূহে, তা পিপিআর 2008 অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এখানে যেটা বলতে চাচ্ছে, এই ব্যাখ্যাটা আমরা একটু পরে ভালো করে দিব, আমরা একটু মানে সাধারণ ভাষায় একটু বলি এটা আরকে, যে পিপিআর 2008 অনুযায়ী প্রণীত চুক্তির ক্ষেত্রে ইতিমধ্যেই অনুমোদিত সীমা যদি পিপিআর 2025 বর্ণিত অনুমোদনের সীমার চেয়ে বেশি হয়ে যায়, এরকম ক্ষেত্রে আসলে পিপিআর 2025 তখন আর প্রয়োগ করা সম্ভব নয়। মানে আমার পিপিআর 2025 প্রভিশনটা তখন আর প্রয়োগ করা সম্ভব হবে না, ফলে সেই ক্ষেত্রে 2008ই প্রযোজ্য হবে। মানে 4 নম্বরের যে
তো আমরা একটু বলে রাখি যে এইখানে 1, 2, 3, 4 এই 4টা পয়েন্টের মধ্যে 3 এবং 4 আমরা একটু উদাহরণসহ দেখব। 1 নাম্বারটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সেটা হচ্ছে নতুন 28 সেপ্টেম্বরের পরে যদি কোনো দরপত্র প্রকাশ করি বা কোটেশন প্রস্তাব বা ইউআই যাই প্রকাশ করি না কেন, সেটা পিপিআর 2025-এর আলোকে সকল ধাপে আমি পিপিআর 2025 প্রযোজ্য হবে সেটার ক্ষেত্রে। আর তারপরেরটা এটাও বোঝা যাচ্ছে যে যদি 27 সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রকাশিত দরপত্র থাকে, সেটার মূল্যায়ন করব আমি পিপিআর 2008 অনুযায়ী, মূল্যায়নের পরেই আমি চলে যাব সেটা পিপিআর 2025-এর আলোকে চলে যাব সেখানে। আচ্ছা, 3 আর 4 আমরা উদাহরণসহ দেখব, তো যাতে এই আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার হয়। তো 3 নম্বরের মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে, আমি আবার রিপিট করছি যে পিপিআর 2008 অনুযায়ী প্রণীত চুক্তি দলিলে পিপিআর 2025-এর সাথে সাংঘর্ষিক সুস্পষ্ট শর্ত থাকলে তা প্রযোজ্য হবে, অন্যথায় পিপিআর 2025 প্রযোজ্য হবে। তো আমরা একটা উদাহরণ দেখি। পিপিআর 2025-এ টাইম এক্সটেনশনের ক্ষেত্রে একটা বিস্তারিত পরিবর্তন নিয়ে আসা হয়েছে। যে আপনাদের যাদের মনে আছে 2008-এর সংস্থান ছিল এরকম যে ক্রয়কারী এই প্রত্যাশিত কার্যসমাপ্তির তারিখ নিজেই সম্প্রসারণ করতে পারত। আমরা যদি মনে রাখতে পারি, এটা হচ্ছে এটা ছিল 20% পর্যন্ত। তো এখন পিপিআর 2025-এ এটা করেছে কত পার্সেন্ট দেখেন? 30%। আচ্ছা, 30% মানে ক্রয়কারী ক্ষমতা বেড়েছে একটু, ঠিক আছে। 30%-এর বেশি হলে এটা এখন চলে যাবে কার কাছে? যদি 30%-এর বেশি এবং 100%-এর মধ্যে থাকে, অর্থাৎ আমার 1 বছর মেয়াদ যদি মূল মেয়াদ হয় কাজের, তাহলে 2 বছর পর্যন্ত এটা টাইম এক্সটেনশন দিতে পারবেন ক্রয়কারী কার্যালয়ের প্রধান। তা আপনাদের মনে আছে কি না, এটা 2008-এ কিন্তু ক্রয়কারী কার্যালয়ের প্রধানের জন্য কোনো লিমিট ছিল না। এবার কিন্তু তার এই ক্ষমতাটা একটু সীমিত করে দেওয়া হয়েছে, মানে 100% পর্যন্ত তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। আগে 2008-এর আলোকে কিন্তু সে পুরো মানে তার কোনো লিমিট ছিল না, সে মানে যতটুকু দরকার ততটুকুই দিতে পারত, কোনো আর ক্রয়কারী কার্যালয়ের প্রধানের উপর আর কোনো ধাপও ছিল না টাইম এক্সটেনশনের ক্ষেত্রে। তো এবার যেটা করেছে 100%-এর বেশি যদি হয় টাইম এক্সটেনশনের পরিমাণ, মানে কার্য সমাপ্তির মূল সময়সীমা 100%-এর অধিক হলে সেখানে এখন যাবে হচ্ছে এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবের অনুমোদন প্রয়োজন হবে আর কি, সচিব মহোদয়ের কাছে এটা পাঠাতে হবে অনুমোদনের জন্য। তো এখন আমরা একটা উদাহরণ দেখি। মনে করেন আগের 2008-এর আলোকে চুক্তি হয়েছে, তো সেই চুক্তির যে দলিল বা আদর্শ দরপত্র দলিলের নাম হচ্ছে EPW2B যদি হয়, তাহলে EPW2Bর জিসিসি অংশে 13.3-তে কিন্তু একটা ক্লজ আছে। সেই ক্লজটা কিন্তু টাইম এক্সটেনশন রিলেটেড। কী বলছে সেই ক্লজে? একটু পড়ি। In the case an extension of the intended completion date required more than 20% of the original contract time, approval of the head of the procuring entity for the same shall be required to be obtained. অর্থাৎ আমার চুক্তি দলিলের অংশ কিন্তু এই জিসিসি, তো চুক্তি দলিলে সুস্পষ্টভাবে সাংঘর্ষিক একটা ক্লজ, কারণ এখানে কিন্তু বলছে যে 100% পর্যন্ত ক্রয়কারী কার্যালয়ের প্রধান অর্থাৎ হোপ পারবে, 100%-এর বেশি হলে যাবে মন্ত্রণালয় বা বিভাগের সচিব মহোদয় বরাবর অনুমোদনের জন্য। কিন্তু তার চুক্তি দলিলের অংশে কিন্তু ঠিক এইটার সাথে সাংঘর্ষিক একটা কথা বলছে। কী কথা বলছে? যে 20%-এর বেশি হলে হোপের অনুমোদন মানে প্রয়োজন হবে। তো যেহেতু এটা সাংঘর্ষিক একটা শর্ত, তাহলে আমাদের যে স্পষ্টীকরণ সেখানে যেটা বলা আছে, সাংঘর্ষিক সুস্পষ্ট শর্ত থাকলে সেই সুস্পষ্ট শর্তই প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে আলোচ্য ক্ষেত্রে সাংঘর্ষিক সুস্পষ্ট শর্ত, অর্থাৎ এই শর্ত অনুযায়ী কিন্তু আমরা টাইম এক্সটেনশন দিতে পারবো। এখানে কিন্তু পিপিআর 2025-এর এই বিধানটা আর প্রযোজ্য হবে না। আচ্ছা, আমরা 4 নম্বরটা একটু উদাহরণসহ দেখতে চাই। তো 4 নম্বরে যেটা বলেছে, এটা একটু বোঝা, মানে লাইনটা পড়ে বোঝাটা একটু অনেক সময় কঠিন মনে হতে পারে। আমরা উদাহরণ দেখলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। পিপিআর 2008 অনুযায়ী প্রণীত চুক্তির ক্ষেত্রে ইতিমধ্যেই অনুমোদিত সীমা পিপিআর 2025-এ বর্ণিত অনুমোদনের সীমার থেকে বেশি যদি হয়ে যায়, সেক্ষেত্রে আর পিপিআর 2025 প্রয়োগ করা সম্ভব নয়। ফলে এক্ষেত্রে পিপিআর 2008 প্রযোজ্য হবে। আমরা একটু ক্লিয়ার করি, ঠিক আমরা আগের উদাহরণটাই নিচ্ছি, একই রকম কেস। এটা আসলে অন্য অনেক ক্ষেত্রে হতে পারে। আমরা টাইম এক্সটেনশনটাকে সিলেক্ট করছি একই ধরনের কেস দিয়ে দুইটা পয়েন্ট ব্যাখ্যা করার জন্য। তো এইখানে যেটা বলছে দেখেন, আমরা এখানে এই পয়েন্টটা হাইলাইট করছি যে কার্য সমাপ্তির মূল সময়সীমার অতিরিক্ত 30% থেকে 100% পর্যন্ত
যদি প্রয়োজন হয়, যৌক্তিক হয়, তাহলে অনুমোদন দিবে কে? ক্রয়কারী কার্যালয়ের প্রধান। আচ্ছা, এখন মনে করেন 2008-এর আওতায় গৃহীত চুক্তি বা স্বাক্ষরিত চুক্তি, তো সেই চুক্তিতে ইতিমধ্যেই আমার অনুমোদিত সময় পরিমাণ, মানে বর্তমানে যে অনুমোদিত বর্ধিত সময়, সেটা মনে করেন, এটা একটা মানে আরবিট্রারি একটা নাম্বার নিয়েছি আমি, মানে উদাহরণের জন্য, যে মনে করেন মূল চুক্তিতে যে উল্লিখিত সময়, সেই সময়ের 242%, অর্থাৎ 2.42 গুণ, অর্থাৎ 1 বছর যদি মূল সময় হয়, টাইম এক্সটেনশনের পরিমাণ আরও 2.5 বছর, অর্থাৎ টোটাল 3.5 বছরের মতো মানে অ্যাপ্রুভড এক্সটেন্ডেড টাইম এটার আছে। তো যদি এটা হয়, আবার আমরা উদাহরণে বলছি যে এটার চুক্তিটা হয়তো EPW3-তে, সুতরাং EPW3-তে ওরকম কোনো ক্লজও নেই, যেটা আমরা একটু আগে দেখছিলাম PW2B-তে যেটা ছিল। তো ফলে এখন তাহলে কী হবে? এখন দেখা যাচ্ছে 242% এটা অনুমোদন দিয়েছে কে? যেহেতু এটা অনুমোদিত, এটা অনুমোদন দিয়েছে কিন্তু ক্রয়কারী কার্যালয় প্রধান, কারণ PPR 2008-এ কিন্তু 100% হোক আর 300% হোক, প্রত্যেকটা মানে কোনো লিমিট ছাড়াই কিন্তু যৌক্তিক ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধানের অনুমোদন দেওয়ার ক্ষমতা ছিল। তো ফলে 242% পর্যন্ত অনুমোদন দিয়ে ফেলেছেন বা দিয়েছেন ক্রয়কারী কার্যালয় প্রধান। এখন তাহলে কী হবে? এখন তো দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে PPR 2025-এর যে উল্লেখিত সীমা, এই সীমা কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে, মানে এই সীমার থেকে বেশি পরিমাণ অনুমোদন অলরেডি ক্রয়কারী কার্যালয় প্রধান দিয়ে ফেলেছেন। সুতরাং এই ক্ষেত্রে আমার আর PPR 2025 মানা সম্ভব হবে না। ফলে আমরা কি করব? এই ক্ষেত্রে 2008-ই প্রযোজ্য হবে, অর্থাৎ 2008-এর আলোকে মানে ক্রয়কারী কার্যালয়ের প্রধান যে অনির্দিষ্ট বা আনলিমিটেড পর্যন্ত টাইম এক্সটেন্ড করতে পারত, এটার ক্ষেত্রেও সেই ক্ষমতাটা উনি, সেই এখতিয়ারটা তিনি প্রয়োগ করতে পারবেন। তো আমরা একটু ফেরত আসি এই জায়গাটায়। এই যে 4টা পয়েন্ট, এই পয়েন্টটা একদম মানে BPP-এর কিন্তু লেটেস্ট যে স্পষ্টীকরণ, সেই স্পষ্টীকরণের 4টা মূল পয়েন্ট। এই পয়েন্টটা চিন্তা করলে আমাদের আসলে যে প্রশ্নটা, যে কখন পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2025 প্রযোজ্য হবে আর কখন পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2008 প্রযোজ্য হবে, তো এই 4টা পয়েন্ট মাথায় রাখলেই আমাদের এটা বুঝে যাব আমরা। তো আমি যদি একটু মূল একটা ব্যাপার মানে যদি একদম সারাংশ টানি, একদম পুরো জিনিসের সারাংশ যদি টানি, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পুরনো চুক্তি হোক আর নতুন চুক্তি হোক, যেই চুক্তি হোক, আমি PPR 2025 প্রয়োগ করব, আমি PPR 2025 প্রয়োগ করার চেষ্টা করব। তো চেষ্টা করতে গিয়ে যদি কোনো বাধা প্রাপ্ত হই, যেমন একটা বাধা কি, 3 নম্বরটা, যে আমার স্বাক্ষরিত চুক্তি দলিলেই সুস্পষ্ট সাংঘর্ষিক শর্ত আছে, এরকম একটা বাধা হলে তখন আমি কিন্তু আর PPR 2025 প্রয়োগ করতে পারবো না, আমরা ওই সুস্পষ্ট সাংঘর্ষিক শর্তটাই তখন প্রয়োগ করব। আবার আরেকটা বাধা কি, ইতিমধ্যেই সীমা অতিক্রান্ত হয়ে গেছে, তো এই সীমাটা অতিক্রান্ত হয়ে গেলে তখন আর PPR 2025 যেহেতু আমি আর প্রয়োগ করতে পারছি না, যেহেতু আগেই আমি সেই সীমাটা অতিক্রম করেছি, ফলে সেক্ষেত্রে বাধ্য হয়ে আমি PPR 2008 প্রযোজ্য মানে প্রয়োগ করব। একটা কথা লেখা ছিল এখানে, এটা এখন ব্যাখ্যা দেব যে কি বলছে দেখেন, সীমা হ্রাসের ক্ষেত্রসমূহে, এটা আসলে বোঝানো হয়েছে যে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2025-এ কয়েকটা জায়গায়, মানে বেশিরভাগ জায়গায় কিন্তু সীমা বাড়ানো হয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন যে সব কিছুই সীমা হয়তো বাড়িয়েছে অনেক জায়গায়, কিন্তু বেশ কয়েকটা জায়গা আছে, উদাহরণ হিসেবে বলা যায় ভ্যারিয়েশনের যে সিলিং, সেটা কিন্তু কমাইছে। যেটা ভ্যারিয়েশনের সিলিং আগে ছিল হচ্ছে মূল অনুমোদনকারী কর্তৃপক্ষ পারত 15% পর্যন্ত, সেটা কিন্তু এখন কমিয়ে করেছে 10%। আবার ভ্যারিয়েশনের যে হায়েস্ট সিলিং ছিল আগে 50% পর্যন্ত, সেটা কিন্তু এখন কমিয়ে করেছে 30%। তো এইটা একটা কেস। আবার আরেকটা কেস আমরা একটু আগে দেখলাম যে টাইম এক্সটেনশনের ক্ষেত্রে আমার ক্রয়কারী কার্যালয়ের প্রধানের অনুমোদন দেওয়ার ক্ষমতা কিন্তু হ্রাস পেয়েছে। তো এইরকম হ্রাসের ক্ষেত্রসমূহে কিন্তু এই ঘ নাম্বারটার উদ্ভব হবে, অন্যান্য ক্ষেত্রসমূহে এটা উদ্ভব হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা মোটামুটি না, আমি বলবো যে বিস্তারিত আলাপ করার চেষ্টা করলাম যে কখন আমার কোন বিধিমালাটা প্রযোজ্য হবে। তো আশা করি এরপরে আপনারা হচ্ছে এই জিনিসগুলো যদি বিস্তারিত দেখতে চান,
ক্ল্যারিফিকেশনটা সাইট থেকে পড়ে নেবেন আরেকবার, এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।